বলা হয়ে থাকে সমুদ্রে বড় বড় কন্টেইনারবাহী জাহাজগুলোর জন্য সোমালিয়ান জলদস্যুরা খুব ভয়ঙ্কর বিপজ্জনক। আমেরিকার জাতিসংঘের খাদ্যবাহী এই জাহাজটি কেনিয়ার মোম্বাসা সমুদ্র বন্দরে কেনিয়ান ও সোমালিয়ান ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য নিয়ে যাচ্ছিল, কিন্তু জাহাজটি একটি ভয়ঙ্কর সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। আর তারপর তারা সেই জাহাজের সব নাবিক এবং ক্রুদের আটকে রেখে $10 মিলিয়ন মুক্তিপণ চায়। তারা যদি এত বিশাল একটি অর্থ মুক্তিপণ হিসেবে না দেয়, তাহলে এই নাবিকদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর মৃত্যু। 2009 সালে ক্যাপ্টেন ফিলিপ নামের একজন নাবিকের জাহাজের সাথে ঘটে যায় ভয়ঙ্কর একটি ডাকাতির ঘটনা। আর এই ঘটনাটি নিয়েই তৈরি হয়েছে ক্যাপ্টেন ফিলিপ নামের এই অসাধারণ মুভিটি। আপনাদের কি মনে আছে বাংলাদেশের জাহাজ MV আবদুল্লার সাথেও সোমালিয়ান জলদস্যুদের ডাকাতির একটা ঘটনা ঘটেছিল? ঠিক তেমনই এই জাহাজটির সাথেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে। তাহলে চলুন বেশি দেরি না করে দেখা শুরু করা যাক কিভাবে ওই জলদস্যুরা জাহাজটিকে নিজেদের কবলে নিয়ে নেয়, আর ক্যাপ্টেন ফিলিপ নিজের জীবন বাজি রেখে কিভাবে সব নাবিকদের ও জাহাজটিকে রক্ষা করে। মুভির শুরুতে দেখা যায় ওমানের একটি সমুদ্র বন্দরে মাস্ক আলাবামা নামের একটি কন্টেইনার শিপে পণ্য বোঝাই করা হচ্ছে। আর আজকে এই শিপে 110টি কন্টেইনার বোঝাই খাবার এবং পানি আফ্রিকার কেনিয়া ও সোমালিয়ান অসহায় দরিদ্র মানুষের জন্য নিয়ে যাওয়া হবে। এরপরে দেখা যায় সেখানে এই জাহাজের প্রধান ক্যাপ্টেন রিচার্ড ফিলিপ এসেছে। ক্যাপ্টেন ফিলিপ জাহাজে উঠে সমস্ত নাবিক এবং ক্রুদের খোঁজখবর নেয়। তারপর মাল বোঝাই কমপ্লিট হলে জাহাজটি তার যাত্রা শুরু করে। এদিকে আমাদের সোমালিয়ার উপকূলবর্তী একটি গ্রামকে দেখানো হয়। সেখানে গাড়িতে করে হঠাৎ করে বেশ কয়েকজন বন্দুকধারী মানুষ আসে। সোমালিয়ার উপকূলবর্তী এই গ্রামের মানুষের প্রধান পেশা হচ্ছে সমুদ্রে ডাকাতি করে বেড়ানো। কিন্তু যেহেতু পৃথিবী এখন উন্নত হয়েছে, তাই তারাও তাদের ডাকাতের পন্থাও উন্নতি করেছে। তারা এখন সোমালিয়ার সমুদ্র তীর ধরে যেসব জাহাজগুলো বিভিন্ন দেশে বাণিজ্য করতে যায়, সেসব জাহাজে এই ডাকাতগুলো আক্রমণ করে আর তারপর সব নাবিকদের বন্দি করে এবং জাহাজটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করে। তবে এই ডাকাতদের লালন পালন করে থাকে পৃথিবীর ধনী ধনী সব আন্ডারওয়ার্ল্ডের গ্রুপগুলো। তারপর এদের অল্প পরিমাণ কিছু টাকা দিয়ে তারা ওই জাহাজের সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এমনই একটি ডাকাতির জন্য এই গ্রুপের প্রধান লিডার আব্দুল ওয়ালি মুসা নামের এক ডাকাত তার দলটাকে বড় করার জন্য আরও কিছু লোক নিতে এসেছে। এরপর এই গ্রামের পুরুষদের মধ্য থেকে বেছে বেছে সে 4 জনকে নিয়ে ছোট্ট একটি নৌকাতে করে ডাকাতের উদ্দেশ্যে বের হয়। তাদের সাথে আরও 6 জনের একটি নৌকা ছিল। এই লোকগুলো দেখতে অনেক গরিব শ্রেণীর মনে হলেও এদের কাছে অত্যাধুনিক সব অস্ত্র আছে। সেগুলি নিয়ে তারা ছোট ছোট নৌকায় করে 2 ভাগে ভাগ হয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপ দেখতে পায় তারা এখন অত্যন্ত বিপজ্জনক সোমালিয়ার উপকূল দিয়ে যাচ্ছে। একজন অভিজ্ঞ পাইলট হওয়ায় সে খুব ভালোভাবে জানে এই এলাকাটা কতটা বিপজ্জনক। এছাড়াও এর আগে এখান থেকে বেশ কিছু জাহাজ সোমালিয়ান জলদস্যুরা নিয়ে গেছে এবং সবগুলো থেকে তারা একটা মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেছে। তাই সে তার জাহাজে থাকা সব জুনিয়র নাবিক এবং ক্রুদেরকে সতর্ক করে দেয় এবং সবসময় তাদেরকে সজাগ থাকতে বলে। পরদিন সকালে ক্যাপ্টেন ফিলিপ ঘুম থেকে উঠে তার রাডারের স্ক্রিনে দেখতে পায় অনেক দূরে 2টি ছোট বোট তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে। এটা দেখে ক্যাপ্টেন ফিলিপ সেকেন্ড ক্যাপ্টেন শেনকে তার রুমে ডাকে আর সে নিজে একটি দূরবীন হাতে নিয়ে চলে যায় দেখতে যে ওই বোটগুলো এখন কতটা দূরে আছে। কিন্তু সেগুলো অনেক দূরে থাকায় দূরবীন দিয়েও ভালোভাবে দেখা যায় না। সে বুঝতে পারে না এগুলো আসলে মাছ ধরার নৌকা নাকি কোনো জলদস্যুদের নৌকা। সেকেন্ড ক্যাপ্টেন শেইন যখন তার রুমে আসে তখন সে তাকে বলে জাহাজটা পোর্ট 5 অঞ্চল দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা তাদের গতিপথ পরিবর্তন করার পরেও যদি ওই নৌকা দুটো তাদের অনুসরণ করে, তাহলে বোঝা যাবে তারা সাধারণ কোনো মাছ ধরার নৌকা না। এরপর ক্যাপ্টেন শেন জাহাজের গতিপথ পরিবর্তন করে, কিন্তু তারপরও ক্যাপ্টেন ফিলিপ দেখতে পায় ওগুলো তাদেরকে অনুসরণ করছে। এরপর ক্যাপ্টেন ফিলিপ একটি রিপোর্ট করানোর জন্য যুক্তরাষ্ট্রের জাহাজের কন্ট্রোল রুমে এই ঘটনাটি খুলে বলে, কিন্তু সেখান থেকে তাদেরকে বলা হয় ওগুলো কোনো মাছ ধরা নৌকা হতে পারে, তবে তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়। ক্যাপ্টেন ফিলিপ জাহাজের সব নাবিক এবং ক্রুদেরকে সতর্ক থাকতে বলে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেই নৌকাগুলো অনেকটা কাছে চলে এসেছে। এই জলদস্যুদের কাছে একটি স্যাটেলাইট ফোন ছিল, কিন্তু ক্যাপ্টেন ফিলিপ যখন তার নিজ দেশে এই ঘটনা সম্পর্কে বলতে যায়, তখন মুসা তার হাতে থাকা রেডিও ফোনের মাধ্যমে তাদের সব কথাই শুনতে থাকে। সেখানে বলা হচ্ছিল যত দ্রুত সম্ভব তাদের জন্য যেন সাহায্য পাঠানো হয়। এই কথা শুনে সেখানে একটি নৌকার লিডার বলতে শুরু করে তারা আমেরিকার জাহাজ এবং খুব দ্রুত তাদের জন্য কোনো সিকিউরিটি ফোর্স আসছে, তাই আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত।
এটা বলে তারা তাদের নৌকা ঘুরিয়ে পালিয়ে চলে যায়। কিন্তু মুসা তার নৌকাটি নিয়ে তার সাথে থাকা 4 জন পাইরেটকে নিয়ে জাহাজের দিকে যেতে শুরু করে। তারা যখন জাহাজের খুব কাছে চলে এসেছিল তখন ক্যাপ্টেন ফিলিপ জাহাজের জলকামানগুলো চালু করে দিতে বলে। সাথে সাথে জাহাজের চারিদিক থেকে কামানের গোলার মতো পানি বের হতে শুরু করে। ক্যাপ্টেন ফিলিপ যখন বাইরে দূরবীন হাতে ওই জলদস্যুগুলোর দিকে দেখছিল তখন হঠাৎ করে তারা ফায়ার করতে শুরু করে। ক্যাপ্টেন কোনো রকমে গুলি লাগার হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে ওই জলদস্যুগুলো জাহাজের একপাশে তাদের বোটটা ভিড়িয়ে একটা লোহার সিঁড়ি জাহাজের রেলিংয়ে বাঁধিয়ে দেয়। এদিকে সেকেন্ড ক্যাপ্টেন সেন চেষ্টা করে জাহাজটাকে একটু তাদের দিকে সরিয়ে ওই বোটটিকে ডুবিয়ে দেওয়ার জন্য, কিন্তু এতে কোনো রকম কাজ হয় না। বরং ওই জলদস্যুগুলো খুব দ্রুত সেই সিঁড়ি বেয়ে জাহাজে উঠতে শুরু করে। ক্যাপ্টেনদের হাতে কোনো অস্ত্র না থাকায় তাদের কিছুই করার ছিল না, বরং ক্যাপ্টেন ঘুরে দাঁড়িয়ে দেখতে থাকে তারা কিভাবে জাহাজে উঠছে। তারা যখন জাহাজে উঠে পড়েছিল তখন ক্যাপ্টেন ফিলিপ তার ক্রুদেরকে সেখান থেকে সরে যেতে নির্দেশ দেয় এবং জাহাজের কোথাও লুকিয়ে থাকতে বলে। আর সে নিজে এবং তার সাথে আরও 2 জন নাবিককে নিয়ে সে সেখানেই অবস্থান করছিল। জলদস্যুগুলো জাহাজে উঠে গুলি করে সব তালাগুলো ভেঙে ফেলে এবং ক্যাপ্টেন ফিলিপদের কাছে পৌঁছে যায়। জলদস্যুরা সাথে সাথে ক্যাপ্টেনদেরকে 2 হাত উঁচু করে দাঁড়াতে বলে এবং তারা অনেক হট্টগোল বাঁধিয়ে দেয়। তাদেরকে দেখে মনে হয় যদি এখানে কোনো নাবিক সামান্য কোনো ধরনের চালাকি করার চেষ্টা করে তাহলে তারা সাথে সাথে গুলি করবে। আর এই ভয়ে সব নাবিকগুলো 2 হাত উঁচু করে দাঁড়িয়ে থাকে। জলদস্যুর লিডার মুসা ক্যাপ্টেন ফিলিপের সাথে ইংরেজিতে কথা বলতে শুরু করে। মুসা প্রথমেই ক্যাপ্টেন ফিলিপকে বলে তারা যদি এখন কোনো ধরনের চালাকি করার চেষ্টা করে তাহলে তারা সবাইকে মেরে ফেলতে শুরু করবে, আর যদি তারা তাদের কথা মতো সবকিছু করে তাহলে তাদের কোনো ক্ষতি করা হবে না। এছাড়াও সে আরও বলে আমরা এখানে শুধুমাত্র ছোট্ট একটা বিজনেস করতে এসেছি, আমাদেরকে টাকা দিলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। এরপরে সে ক্যাপ্টেন ফিলিপকে জিজ্ঞেস করে তাদের কাছে কত ডলার রয়েছে, কিন্তু ফিলিপ বলে আমাদের কাছে মাত্র $30,000 আছে, আর আমরা এই জাহাজে করে কেনিয়া ও সোমালিয়ার গরিব অসহায় মানুষদের জন্য খাবার এবং পানি নিয়ে যাচ্ছি। তাই তোমরা যদি আমাদের কোনো ক্ষতি না করো তাহলে এই $30,000 নিয়ে এখান থেকে একটি লাইফ বোট নিয়ে সোজা চলে যেতে পারো। কিন্তু তার এই কথা শুনে জলদস্যুর লিডার মুসা হাসে এবং সে বলে আমাদেরকে দেখে কি তোমাদের ভিক্ষুক মনে হয়? আমরা এখানে মাত্র $30,000 নিতে আসিনি, বরং আমরা এই জাহাজটির নিয়ন্ত্রণ এখন থেকে আমাদের হাতে নেব, আর এটা যদি তোমাদের ফেরত নিতে হয় তাহলে তোমাদেরকে $10 মিলিয়ন দিতে হবে, আর এটাই আমাদের জন্য একটা সম্মানজনক পারিশ্রমিক। তারা যখন কথা বলছিল তখন ইঞ্জিনের কন্ট্রোল রুম থেকে একজন নাবিক জাহাজের প্রধান ইঞ্জিনটা বন্ধ করে দেয়, আর এর ফলে পুরো জাহাজের পাওয়ার অফ হয়ে যায়। কিন্তু এটা দেখে ওই ডাকাতগুলো সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তারা ক্যাপ্টেন ফিলিপের দিকে বন্দুক তাক করে বলতে শুরু করে সে কিছু করেছে কিনা, কিন্তু ক্যাপ্টেন তাদেরকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজই হয় না। জলদস্যুদের লিডার মুসা বিভিন্ন বাটনগুলো পুশ করে জাহাজটাকে আবার অন করার চেষ্টা করে, কিন্তু এতে কাজ হয় না। তাই সে ক্যাপ্টেন ফিলিপকে জিজ্ঞেস করে জাহাজের বাকি লোকজন কোথায় আছে, কিন্তু ক্যাপ্টেন ফিলিপ যখন বলে সে জানে না তারা কোথায় আছে তখন মুসা তাকে নিয়ে পুরো জাহাজে খুঁজতে বের হয়। সে শুধুমাত্র নিজে এবং বিলাল নামের একজন পাইরেটকে তার সাথে নিয়ে নেয়। তারপর তারা ক্যাপ্টেন ফিলিপের সাথে জাহাজের উপরে উঠতে থাকে, আর তার বাকি সঙ্গীরা সেখানে থাকা অন্য নাবিকগুলোকে পাহারা দিতে থাকে। ক্যাপ্টেন ফিলিপ ওই পাইরেট দুজনকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে বেড়ায়, কিন্তু তারা যখন কোথাও কোনো লোকজন খুঁজে পাচ্ছিল না তখন পাইরেট মুসা কিছুটা রাগান্বিত হয়। তারপর সে ক্যাপ্টেনকে বলে সমস্যা তৈরি হয়েছে ইঞ্জিন রুম থেকে, সুতরাং এখন আমাদের ইঞ্জিন রুমে যেতে হবে। ক্যাপ্টেন তাদেরকে ইঞ্জিন রুমে নিয়ে যায়, কিন্তু ভিতরে ঢুকতেই বিল্লালের পা নিচে পড়ে থাকা কাছের টুকরোতে লেগে অনেকখানি কেটে যায়, এতে করে সে আর ঠিকমতো হাঁটতে পারে না। তারপর সে ক্যাপ্টেন ফিলিপকে বলে বিলালকে ধরে নিচে নিয়ে যেতে। ক্যাপ্টেন ফিলিপ তখন বিলালকে নিয়ে নিচে চলে গেলে সে একাই ভিতরে খুঁজতে শুরু করে। তখন হঠাৎ করে অন্য নাবিকরা এসে তাকে আটকে ফেলে এবং তার হাত থেকে গুলি কেড়ে নেয়। সুতরাং এবার পাইরেটরা অনেক বিপদে পড়ে গেছে। এরপর তারা পাইরেট মুসাকে নিচে নিয়ে আসে। তখন এটা দেখে ডাকাতদের অন্য সদস্যরা অনেক চিৎকার চেঁচামেচি করে। তখন ক্যাপ্টেন ফিলিপ তাদেরকে একটা অফার দেয়। সে বলে আমাদের কাছে $30,000 নগদ আছে, আর আমরা তোমাদেরকে এটা দিয়ে দেব এবং সাথে একটা লাইফ বোট দেব যাতে করে তোমরা এখান থেকে সহজে চলে যেতে পারো। লিডার মুসা যখন বুঝতে পারে তারা সত্যিই এখন বিপদে পড়ে গেছে কারণ তার মাথায় গুলি ধরা আছে, তখন সে এই কথায় রাজি হয়ে যায়। এরপর সমুদ্রে একটি সুন্দর লাইফ বোট নামানো হয়।
পাইরেটরা যখন লাইফ বোটে টাকা নিয়ে উঠতে যাচ্ছিল তখন আসাদ নামের একজন পাইরেট ক্যাপ্টেন ফিলিপকেও তাদের সাথে নিয়ে যেতে চায়। তখন ক্যাপ্টেন ফিলিপ বাধ্য হয়ে তাদের সাথে ওই লাইফ বোটে উঠে পড়ে। আসলে এটা করা ছাড়া তার আর কিছুই করার ছিল না, কারণ তার মাথায় তখন বন্দুক তাক করা ছিল। এরপর তারা লাইফ বোট নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেনের বিপদ তো এখন সবেমাত্র শুরু হলো। লিডার মুসা লাইফ বোটে ঢুকে প্রথমেই ক্যাপ্টেনকে বলে, এখন আমরা তোমার শিপের কন্ট্রোল হারিয়েছি, কিন্তু তোমাকে পেয়েছি, সুতরাং এখন আমাদের বিজনেস হবে তোমার সাথে। তারা টাকা দিয়ে তোমাকে সুস্থভাবে নিয়ে চলে যেতে পারবে, আর যদি তোমরা কোনো রকম চালাকি করার চেষ্টা করো তাহলে কিন্তু এবার আর কোনো রক্ষা হবে না। এদিকে পাইরেটগুলো ক্যাপ্টেন ফিলিপকে নিয়ে যাওয়ার পর সাথে সাথে এই নাবিকরা আমেরিকান কোস্টগার্ডের কাছে রিপোর্ট করে, আর এই রিপোর্ট পাবার কয়েক মিনিটের মধ্যেই তারা একটি জাহাজ পাঠিয়ে দেয়। তারপর দিন শেষ হয়ে রাত নামে, আর ক্যাপ্টেনের অবস্থা আরও খারাপ হয়। পাইরেট আসাদ মুসাকে বলে এখানে তার বস কখন আসবে। এবার মুসা স্যাটেলাইট ফোনে তার বসের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু কানেকশন ভালো না পাওয়ায় তার কথা বলা হয় না। আর এদিকে অনেক সময় পার হয়ে যাওয়ার কারণে এবং বিলালের পায়ের চিকিৎসা না করার কারণে তার পায়ে অনেক যন্ত্রণা হতে শুরু করে, তাই সে চিৎকার করতে থাকে। তার যন্ত্রণা দেখে ক্যাপ্টেন ফিলিপ সহ্য করতে পারে না, তাই সে মুসার কাছে বলে আমি ওর পায়ের একটা ব্যান্ডেজ করিয়ে দিই, না হলে ওখানে ইনফেকশন হয়ে গেলে শেষমেশ ওর পাটা কেটে ফেলতে হবে। তার এই কথা শুনে মুসা তাকে ব্যান্ডেজ করিয়ে দিতে অনুমতি দেয়। বিলালের পায়ের ব্যান্ডেজ করা হয়ে গেলে ক্যাপ্টেন ফিলিপ আবারও নিজের জায়গায় এসে বসে থাকে। তখন মুসা লাইফ বোটের দরজা খুলে বাইরে তাকিয়ে দেখতে পায় মাস্ক আলাবামা নামের জাহাজটি তাদের পিছু পিছু আসছে। এটা দেখে সে বলে ওঠে ওরা হয়তো আমাদের সাথে সোমালিয়াতে যাবে, সুতরাং আমরা এখন আরও বেশি টাকা পাবো। কিন্তু মজার ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে আমেরিকান কোস্টগার্ডের একটি বিমান চলে এসেছে। এদিকে কোস্টগার্ডের অফিসার সরকারের তরফ থেকে খবর পায় যা কিছুই হয়ে যাক না কেন পাইরেটরা যেন কোনোভাবেই ক্যাপ্টেন ফিলিপকে সোমালিয়ায় নিয়ে পৌঁছাতে না পারে। এছাড়াও তার যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। এমন নির্দেশ পেয়ে আমেরিকান কোস্টগার্ড নেভি ফোর্সের কাছে খবর পাঠায় এবং সেখান থেকে আরও বড় একটি মিশন পরিচালনার জন্য প্রস্তুত হয়। আমেরিকান নেভি ফোর্স খুব দ্রুত বেশ কয়েকজন সেনা সদস্যকে নিয়ে একটি বিমান ক্যাপ্টেন ফিলিপকে এসকর্ট দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। এদিকে এতক্ষণে আমেরিকার কোস্টগার্ডের সেই জাহাজটি তাদের এখানে পৌঁছে গিয়েছিল, আর তারা একটি সিগন্যাল দিতেই ভিতরে থাকা পাইরেটগুলো অনেক ভয় পেয়ে যায়। ওই জাহাজগুলো থেকে সাথে সাথে পাইরেট মুসার কাছে স্যাটেলাইট ফোনটাতে সিগন্যাল পাঠানো হয় এবং সেখান থেকে একজন অফিসার সোমালিয়ান ভাষায় তার সাথে যোগাযোগ করতে শুরু করে। সে বলে আমার নাম নিমো, আমরা আমাদের ক্যাপ্টেনকে সেফলি ফিরে পেতে চাই, আর যদি তা না হয় তাহলে তোমাদেরকে এর মূল্য চরমভাবে দিতে হবে। তখন মুসা তাদেরকে বলে তোমরা যদি আমাদেরকে $10 মিলিয়ন দিতে পারো তাহলে আমরা ক্যাপ্টেন ফিলিপকে কোনো রকম ক্ষতি করা ছাড়াই ফেরত দেব। তখন ওই অফিসার বলে $10 মিলিয়ন কোনো সহজ কথা না, তবে আমরা চেষ্টা করব তোমাদের জন্য কি করা যায় সেটার। এই বলে সে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এদিকে কোস্টগার্ডের আরও কিছু অফিসার জাহাজে উঠে সেকেন্ড ক্যাপ্টেন সেনের সাথে কথা বলে। তারা তাকে জানায় এখান থেকে জাহাজটি তার গন্তব্য পথে চলে যাবে, আর মোম্বাসা সমুদ্র বন্দর পর্যন্ত তারা নিজেরাই এই জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে যাবে। সুতরাং শুধুমাত্র কোস্টগার্ডের জাহাজটি ছাড়া ক্যাপ্টেন ফিলিপের জাহাজটি সেখান থেকে চলে যায়। এদিকে মুসা লাইফ বোটের জানালা দিয়ে দেখতে পায় কোস্টগার্ডের ওই জাহাজ থেকে দুটো ছোট বোট নেমে এসে তাদের দিকে এগিয়ে আসছে। তাই তারা ভিতরে থাকা ক্যাপ্টেনের মাথায় পিস্তল ধরে এবং তাদের সাথে কথা বলার জন্য রেডি হয়। দরজা খুলে মুসা তাদেরকে প্রথমেই বন্দুক নামাতে বলে, কিন্তু কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয় আমরা ক্যাপ্টেন ফিলিপকে দেখতে চাই যে সে এখনও সুরক্ষিত আছে কিনা। তাই মুসা ক্যাপ্টেন ফিলিপের মাথায় গুলি ধরে তাকে বাইরে বের করে নিয়ে আসে। বাইরে বের হয়ে ক্যাপ্টেন ফিলিপ অফিসারদের জানিয়ে দেয় সে 15 নম্বর সিটে বসে আছে, আর এটাতে ওই জাহাজ থেকে খুব ভালোভাবে নজর রাখা হচ্ছিল। তারা প্রথমে বোঝার চেষ্টা করে ভিতরে কতজন লোক আছে এবং তারা কোন কোন পজিশনে বসে আছে। তারপর আবারও তারা ক্যাপ্টেন ফিলিপকে ভিতরে নিয়ে চলে যায়। তখন মুসা তাদের কাছে টাকার কথা জিজ্ঞেস করে, কিন্তু অফিসাররা তাকে জানায় $10 মিলিয়ন কোনো সহজ কথা নয়, সেটা নিয়ে আসার জন্য অনেক সময় লাগবে। তাদের এমন কথা শুনে সেখানে থাকা আসাদ এবং অন্যরা অনেক রেগে যায়। তাই হুট করে আসাদ একটি গান ফায়ার করে বসে, আর এতে করে দ্রুত অফিসাররা তাদের বোট নিয়ে আবারও জাহাজে ফিরে আসে। জাহাজ থেকে দ্রুত আবারও স্যাটেলাইট ফোনে কল করা হয় এবং মুসার কাছে অফিসার জানতে চায় তাদের ক্যাপ্টেনের কোনো আঘাত লেগেছে কিনা। কিন্তু মুসা জানায় এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, ক্যাপ্টেন ফিলিপ এখনও সুস্থ আছে। তখন অফিসার ক্যাপ্টেন ফিলিপের সাথে কথা বলতে চায় এবং তারা শিওর হয়ে নেয় যে আসলেই ক্যাপ্টেন ফিলিপ এখনও সুস্থ আছে কিনা এবং তারা তাকে কোনো গুলি করেছে কিনা।
এখানে এখন দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনাপূর্ণ একটি গেম চলছে, আর এই গেমে যাদের মস্তিষ্ক সবচেয়ে বুদ্ধিমানের তারাই জয়লাভ করবে। যারা এখানে ধৈর্য ধরে সুন্দরভাবে গেমটি খেলতে পারবে তারাই আসলে উইন হবে। এখন দেখা যাক পাইরেটরা এই গেমে উইন হয় নাকি আমেরিকান সৈন্যরা। এদিকে ভেতরের পরিস্থিতি আবারও শান্ত হয়। তখন পাইরেট মুসা ক্যাপ্টেন ফিলিপকে বলে, তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিকঠাকভাবে হবে, আমরা আমাদের টাকা পেয়ে যাব, আর তুমিও সুন্দরভাবে তোমার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। আর তারপর সেই টাকা দিয়ে আমি আমেরিকাতে যাব এবং নিউ ইয়র্ক শহরে গিয়ে আমি একটি গাড়ি কিনবো। আমি সবসময় আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু তারা যখন কথা বলছিল তখন আসাদ বাইরে দেখতে পায় সেখানে আরও দুটি জাহাজ চলে এসেছে। এটা শুনে ক্যাপ্টেন ফিলিপ উঁচু হয়ে দেখার চেষ্টা করে বাইরে কিসের জাহাজ এসেছে। সে দেখতে পায় সেখানে একটি নেভি ফোর্সের জাহাজ আসে, অর্থাৎ এই মিশনটি এখন আমেরিকান নেভি ফোর্স পরিচালনা করবে। এটা দেখে ক্যাপ্টেন ফিলিপ মুসাকে বলে, তোমার এখন এই গেমটাকে এখানেই শেষ করা উচিত, কারণ আমেরিকার নেভি কতটা শক্তিশালী তোমার সেটা ধারণাতেও নেই। তুমি কখনোই তাদের সাথে এই গেমে জিততে পারবে না, তাই তোমাকে এখানেই সারেন্ডার করা উচিত। কিন্তু এই কথা শুনে মুসা বলে, আমি এখন অনেক দূরে চলে এসেছি, তাই আমার ফিরে যাওয়ার আর কোনো পথই খোলা নেই। আমার বস এখানে এসে আমাদেরকে ঠিকই উদ্ধার করবে। রাতের বেলা পাইরেটদের দুই একজন যখন ঘুমিয়েছিল তখন ক্যাপ্টেন ফিলিপ মুসাকে বলে সে একটু প্রস্রাব করতে যাবে। মুসা বিলালকে পাঠায় তাকে পাহারা দেওয়ার জন্য, কিন্তু বাইরে গিয়ে হঠাৎ করে ক্যাপ্টেন ফিলিপ বিলালকে পানিতে ধাক্কা দিয়ে নিজে সমুদ্রে ঝাঁপ দেয়। সে সাঁতার কেটে দ্রুত নেভি ফোর্সের জাহাজের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ভিতরে সবাই জেগে গেছে আর তারা তাদের লাইফ বোটটাকে ক্যাপ্টেন ফিলিপের দিকে ঘুরিয়ে দিয়েছে। এদিকে সে অনেক চেষ্টা করেও লাইফ বোটটাকে ফাঁকি দিতে পারে না, সেটা প্রায় তার কাছে চলে আসে। ক্যাপ্টেন ফিলিপ তখন পানিতে ডুব দিয়ে লাইফ বোটের অন্য পাশে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মুসা পানিতে ঝাঁপ দিয়ে তাকে ধরে ফেলে। এদিকে জাহাজ থেকে নেভির অফিসাররাও স্ক্রিনে দেখতে পাচ্ছিল যে দুইজন মানুষ পানিতে ঝাঁপ দিয়েছে, কিন্তু এত দূর থেকে তারা আইডেন্টিফাই করতে পারছিল না আসলে ওই দুইজনের মধ্যে ক্যাপ্টেন ফিলিপও আছে কিনা। কিন্তু এত বড় একটা চেষ্টা করেও ক্যাপ্টেন ফিলিপের কোনো লাভ হয় না। তার অনেক দম লেগে যাওয়ার কারণে সে তাদের কাছে সারেন্ডার করে এবং আবারও লাইফ বোটে ফিরে আসে। লাইফ বোটে আসার পর আসাদ ক্যাপ্টেন ফিলিপকে অনেক মারধর করে, কিন্তু ততক্ষণে নেভি ফোর্সের একটা হেলিকপ্টার সেখানে চলে এসেছিল। মুসার কাছে স্যাটেলাইট ফোনে তারা বারবার সিগন্যাল পাঠায় এবং বলে তাদেরকে এখনই সারেন্ডার করতে হবে, না হলে এখনই আমরা অ্যাকশনে যাব। তাদের এমন কথা শুনে মুসা একটি পিস্তল ফিলিপের মাথায় ধরে তাকে বাইরে বের করে দেখায় যে সে এখনও ভালো আছে। এদিকে নেভি অফিসাররা দেখতে পায় ক্যাপ্টেন ফিলিপ এখনও ভালো আছে, কিন্তু তার মাথায় বন্দুক ধরে থাকার কারণে এই মুহূর্তে তাদের কোনো ধরনের অ্যাকশনে যাওয়া সম্ভব হয় না। তাই তারা আবারও ফিরে আসে। ফিরে গিয়ে তারা স্যাটেলাইট কলে ক্যাপ্টেন ফিলিপের সাথে কথা বলতে চায়। ক্যাপ্টেন ফিলিপ তাদের সাথে কথা বললে তারা বুঝতে পারে যে তার কোনো ক্ষতি হয়নি। তখন তারা বলে যে আমরা তোমাদের টাকা নিয়ে এসেছি, সুতরাং আমাদেরকে এখন ক্যাপ্টেন ফিলিপকে দিয়ে দাও, কিন্তু টাকা নিতে হলে তোমাদের কারো আমাদের এখানে আসতে হবে এবং আমাদের সাথে একটি চুক্তিতে আসতে হবে যে তোমরা ক্যাপ্টেন ফিলিপকে সুরক্ষিতভাবে ফিরিয়ে দিবে। তাদের মধ্যে পাইরেট আসাদ কিছুটা ইংরেজি বুঝতো। অফিসারদের এই কথা শুনে সে মুসাকে বলে তারা মিথ্যা বলছে, তোমার সেখানে যাওয়া উচিত হবে না। যদিও সে বারবার বলতে থাকে এটা আমাদের জন্য একটা অ্যাম্বুশ হতে পারে, আমাদেরকে ধরার ফাঁদ পাতা হচ্ছে, তাই তোমার সেই ফাঁদে কখনোই পা দেওয়া উচিত হবে না। কিন্তু তারপরেও মুসা তাদের এই ডিলে রাজি হয় এবং সে নেভি ফোর্সের জাহাজে যেতে চায়। কিছুক্ষণের মধ্যেই সৈন্যরা রেডি হয়ে একটি ছোট্ট বোটে করে আবারও ওই লাইফ বোটের সামনে আসে। তারপর তারা হ্যান্ডমাইকে বলতে থাকে আমাদের প্রথমে ক্যাপ্টেন ফিলিপকে দেখতে দাও, আমরা শিওর হয়ে নেব যে সে এখনও অক্ষত আছে। তাদের এই কথা শুনে মুসা ক্যাপ্টেন ফিলিপকে আবারও সামনে নিয়ে আসে, আর এদিকে জাহাজের ভিতর থেকে এই বোটের উপর সমগ্রভাবে নজর রাখা হচ্ছিল। ক্যাপ্টেন ফিলিপকে যখন সৈন্যবাহিনীর সামনে নিয়ে আসা হয় তখন তারা ক্যাপ্টেন ফিলিপের পরার জন্য একটি ইয়েলো কালারের টি শার্ট দিয়ে যায়, তবে এটা তাদের একটা চালাকি ছিল, কারণ এই পোশাকটি পরলে ভেতর থেকে তাকে আলাদা করে চিহ্নিত করা যাবে এবং পাইরেটদেরকেও চিহ্নিত করা যাবে। আসলে তারা প্রতিটা মুহূর্ত পাইরেটদের ওপর বন্দুক তাক করেছিল, কিন্তু সবসময় একসাথে সবাইকে পাওয়া যাচ্ছিল না। তাছাড়া ভিতরে ক্যাপ্টেন ফিলিপ থাকায় তারা বুঝতে পারছিল না কোনটা ক্যাপ্টেন ফিলিপ এবং কোনগুলো পাইরেট, তাই তারা ফায়ার করতে পারছিল না। তারপর তারা মুসাকে গান রেখে নিজেদের বোটে আসতে বলে। মুসা নিজের গান রেখে সৈন্যবাহিনীর বোটে আসে। সৈন্যরা মুসাকে নিয়ে চলে যেতেই হঠাৎ করে সেখানে জাহাজ থেকে বোটের ওপর অনেক লাইট ফেলা শুরু হয়। এতে করে পাইরেটদের মধ্যে যে লাইফ বোটটি চালাচ্ছিল সে সামনে কিছুই দেখতে পায় না। এটাতে আসাদ এবং অন্যরা অনেক রেগে যায়, কিন্তু জাহাজ থেকে তাদের বলা হয় আমরা যেভাবে বলি তারা যেন সেভাবেই চালায়। এবার সেখানে জাহাজের মাধ্যমে প্রচুর ঢেউ তৈরি করা হচ্ছিল যাতে করে লাইফ বোটটি তারা ভালোভাবে চালাতে না পারে।
পারে এবং ভিতরে কোনো পাইরেট যেন স্ট্রংলি দাঁড়াতে না পারে। অনেক বেশি ঢেউ হওয়ার কারণে তারা কোনোভাবেই ভিতরে কোনো কিছু কন্ট্রোল করতে পারছিল না। এদিকে আসাদ বারবার স্যাটেলাইট ফোনের মাধ্যমে সৈন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল এবং মুসাকে এখনও ফিরিয়ে দেওয়া হচ্ছে না কেন সে সেটা জানতে চাইছিল। তবে সৈন্যরা এ ব্যাপারে তাকে কিছুই বলছিল না। তারা শুধুমাত্র বলছিল তার সাথে এই ডিলটা করতে আমাদের কিছুটা সময় লাগছে। ক্যাপ্টেন ফিলিপ এগুলো দেখে বুঝতে পারে তার সামনে ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। এই মুহূর্তে তার সাথে যে কোনো কিছু ঘটে যেতে পারে, এমনকি তার জীবনও শেষ হতে পারে। তাই সে তার পাশে থাকা এক টুকরো কাগজ তুলে নিয়ে একটা পেন্সিল দিয়ে কিছু একটা লিখতে থাকে। কিন্তু আসাদ তার এই লেখা দেখে অনেক রেগে যায় এবং সে ক্যাপ্টেন ফিলিপকে অনেক মারতে শুরু করে। তারপর বিলালকে বলে একটা কাপড় নিতে, আর আসাদ সেই কাপড়টা দিয়ে ক্যাপ্টেন ফিলিপের চোখ বেঁধে রাখে। আর এদিকে জাহাজে মুসাকে একটি জায়গায় বসতে বলা হয় এবং অন্য সৈন্যরা লাইফ বোটের ভেতরে থাকা পাইরেটগুলোকে নিজেদের বন্দুকের টার্গেটে নিয়ে আসার চেষ্টা করছিল। তাদের অনেক উন্নত মানের শার্প শুটার ছিল। ক্যাপ্টেন ফিলিপ অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে বারবার বলছিল, আমাকে যদি তোমরা শুনতে পারো তাহলে আমার পরিবারকে বলে দিও আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমার ওয়াইফকে তোমরা বলে দিও আমি তাকে অনেক ভালোবাসি। আমার এখানে থাকা কোনো রকমই উচিত হয়নি, আমার তাদের সাথে থাকা উচিত ছিল, তাহলে হয়তো আমার ভাগ্যে আজ এরকম কোনো ঘটনা ঘটতো না। এগুলো বলতে বলতে সে চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে সৈন্যরা লাইফবোটটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছিল এবং খুব দ্রুত সেই দড়ির মাধ্যমে তারা লাইফবোটটাকে নিজেদের কাছে টেনে নিয়ে আসছিল। আস্তে আস্তে যখন দূরত্ব কমতে থাকে তখন হঠাৎ করে আসাদ ক্যাপ্টেন ফিলিপের দিকে অস্ত্র তাক করে এবং সে তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে। এতক্ষণে এখানে প্রচণ্ড ঢেউ হচ্ছিল, কিন্তু হঠাৎ করেই যেন সবকিছু শান্ত হয়ে যায় আর তারপর চারিদিক থেকে বিকট শব্দে বন্দুকের আওয়াজ শোনা যায়। আর দেখা যায় ক্যাপ্টেন ফিলিপের সারা শরীরে রক্ত লেগে গেছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হয়তো ক্যাপ্টেন ফিলিপের শরীরে বুলেট লেগেছে, কিন্তু সে অনেক চেষ্টায় চোখের ওপর থেকে কাপড় সরিয়ে দেখতে পায় তার সামনে লাইফ বোটের জানালা ফুটো হয়ে অনেকগুলো বন্দুকের গুলি এসেছে। কিছুক্ষণ সবকিছু শান্ত থাকার পর লাইফ বোটে অনেকগুলো অফিসার এসে ক্যাপ্টেন ফিলিপকে উদ্ধার করে এবং তাকে একজন মহিলা ডাক্তারের কাছে দিয়ে দেওয়া হয়। আর এদিকে তারা মুসাকে গ্রেপ্তার করেছিল, তবে লাইফ বোটে থাকা অন্য 3 জন পাইরেটকে তারা গুলি করে মেরে ফেলেছিল। মুসা তখন অফিসারদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার বন্ধুদের মেরে ফেলেছো? তখন একজন অফিসার তাকে বলে, ক্যাপ্টেন ফিলিপকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে আর তোমার অন্য বন্ধুরা সবাই গুলির আঘাতে মারা গেছে। তোমাকে আমরা গ্রেপ্তার করছি, তুমি এখন থেকে আমেরিকার জেলে থাকবে। এদিকে যে ডাক্তার ক্যাপ্টেন ফিলিপের চেক আপ করছিল সে তাকে জানায় তার কোথাও কোনো বুলেটের আঘাত লাগেনি এবং সে এখন পুরোপুরি সুস্থ আছে। এটা শুনে ক্যাপ্টেন ফিলিপ নিজের কানকেই বিশ্বাস করতে পারে না, কারণ সে প্রচণ্ড ভয়ে ট্রমাটাইজ হয়ে গিয়েছিল। মাস্ক আলাবামা জাহাজের হাইজ্যাকিংয়ের ঘটনায় ক্যাপ্টেন ফিলিপকে সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছিল এবং আলাবামা জাহাজটি সুরক্ষিতভাবেই মোম্বাসা সমুদ্র বন্দরে পৌঁছে দেওয়া হয়েছিল। তবে পাইরেট লিডার মুসাকে আদালতে প্রেরণের পর তার 38 বছর জেল দেওয়া হয়েছিল আর বর্তমানে সে এখনও আমেরিকার একটি জেলেই কাটাচ্ছে এবং 2038 সালে তার সাজার মেয়াদ শেষ হবে। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ গল্পটি এখানেই শেষ হয়।